শহীদ হাদির জানাজায় এক অবিশ্বাস্য জমায়েত দেখল পুরো বিশ্ব। হত্যার নেপথ্যে নয়া তথ্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। এ এক অভূতপূর্ব ঘটনা যেন। 2024-এর 5 আগস্টে জগদ্দল পাথরের মতো করে জাতির কাঁধে চেপে বসা হাসিনা ও তার রেজিমের ভুলুণ্ঠিত হওয়া যেমন এক অবিশ্বাস্য, অকল্পনীয় ও অভূতপূর্ব ঘটনা ছিল, ঠিক একই রকমভাবে হাদির বিরচিত চিরবিদায়ে মানুষের অকৃত্রিম ভালোবাসায় ভেসেছে পুরো দেশ বিদেশ। ফয়সাল ও আলমগীর নামের দুজন তরুণ, যারা ওই হাসিনার প্রাক্তন এমপি মন্ত্রীর ডান হাত, বর্বর অস্ত্রধারী মাস্তান, তারা সরাসরি দিবালোকে গেল 12 ডিসেম্বর শুক্রবার মাথায় গুলি করে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে আহত করে হাদিকে। মাথায় যেভাবে নিখুঁত করে গুলি করা হয়েছিল তাতে বোঝাই যাচ্ছিল বীর হাদি হয়তো আর ফিরবেন না। সিঙ্গাপুরে সবচেয়ে উন্নত হাসপাতালে নিয়ে যেয়েও তাকে আর ফেরানো সম্ভব হলো না। বাংলাদেশ ও বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশের মানুষের দোয়া প্রার্থনা সত্ত্বেও তিনি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেলেন। হাদির জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেয়। হাদির জন্য হৃদয়ের ভেতর থেকে ভালোবাসা ও টান অনুভব করে ঢাকা শহরের তো বটেই, অন্যান্য জেলা থেকেও মানুষেরা উপস্থিত ছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অঞ্চলে। সেখানকার মোড়, সংযোগ সড়ক, গলিপথ জুড়ে কয়েক কিলোমিটার পর্যন্ত মানুষ আর মানুষ চোখে পড়েছে। পাখির চোখে ড্রোনে তোলা ভিডিওতে দেখলে বোঝা গেছে মানুষের এক দুর্বার আবেগের নাম ছিল এই শরীফ ওসমান হাদি। তার বিরচিত বক্তব্যগুলো তিনি বেঁচে থাকতেও ভাইরাল হতো, আবার তার গুলি লাগার পর থেকে পুরো সপ্তাহ জুড়ে সেগুলো কোটি কোটি বার মানুষ দেখেছে, শেয়ার করেছে ও তার মতের সাথে সমর্থন জানিয়ে কোটি কোটি কমেন্টও করেছে আপামর জনগণ। তিনি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখতেন যা ছিল উদারপন্থী ও নিরপেক্ষ, তবে সেখানে নিশ্চিতভাবে থাকবে ন্যায়পরায়ণতা, ইনসাফ, মেধা ও যোগ্যতা ভিত্তিক অগ্রাধিকার নীতি। থাকবে নিরঙ্কুশভাবে দেশপ্রেম, দেশের উন্নয়নের জন্য রাজনীতি, মানুষের মুক্তি ও কল্যাণের জন্য রাজনীতি। এমন একটি দেশ বিনির্মাণে তিনি নিজেকে নিয়োজিত করতে চাইতেন যা হবে ভেদাভেদহীন, আইনসিদ্ধ একটি মানবিক রাষ্ট্র। দীর্ঘদিন ধরে চলা, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্র করে রাখা একটি রাজ্য রাষ্ট্রের বাঁধা ডিঙিয়ে একটি স্বনির্ভর, সত্যিকারের স্বাধীন দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে বিশ্বের দরবারে সুনাম কুড়াবে এমন একটি দেশ দেখতে চাইছিলেন বিপ্লবী ওসমান হাদি। বাংলাদেশটাকে বিশেষ করে হাসিনার শাসন আমলে খুনি হাসিনা নিজেই তুলে দিয়েছিলেন ভারতের কাছে। ভারত তাদের ইচ্ছে মতো বাংলাদেশ থেকে সব কিছু লুটে নিয়ে গেছে। এই জন্যই তো হাসিনা তার বক্তব্যেই বলেছিলেন, ভারতকে আমি হাসিনা যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে। হাসিনাকে বাংলাদেশের তরুণ জনতা ও সাধারণ মানুষ তীব্র ঘৃণা ও চরমভাবে আন্দোলনে বিপ্লব ঘটিয়ে ন্যাক্কারজনক বিদায় ঘণ্টা বাজিয়ে পালাতে বাধ্য করেছে। কিন্তু হাসিনা ও তার দোসরদের 71-এ সাহায্যকারী ভারতই আশ্রয় দিয়েছে। সেখান থেকে এই পলাতক সন্ত্রাসী ও খুনিরা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির সব রকমের অপচেষ্টা চালিয়েই যাচ্ছে। হাদিকেও তারাই খুন করেছে। ভারত রাষ্ট্রটি ঘোষণা দিয়ে বাংলাদেশের মুক্তিকামী স্বাধীন আপামর জনগণের রায়ের বিরুদ্ধে যে ন্যাক্কারজনক মানসিকতার পরিচয় দিচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সেখানে আশ্রয় দেওয়ার পাশাপাশি বাংলাদেশ নিয়ে নানা অপপ্রচার ও ধর্মীয় উস্কানি দিচ্ছে। পানি, নদী, প্রত্যর্পণ চুক্তি, বাণিজ্য চুক্তি, সীমান্ত, নানা ইস্যুতে ভারত বাংলাদেশের সাথে অন্যায় আচরণ করছে। আর এই সবের বিরুদ্ধে সোচ্চার ছিলেন শরীফ ওসমান হাদি। হাদি এমন একজন তুখোড় রাজনীতিক হয়ে উঠেছিলেন যে তিনি বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য দল ও গোষ্ঠীরও নানা অসঙ্গতি নিয়ে খোলাসাভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে
কথা বলে গেছেন। এমন একজন নিরপেক্ষ, নির্লোভ, ন্যায়পরায়ণ, উল্কার মতো মেধাবী মানুষ ছিলেন হাদি। তাই তিনি শুধু ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন না, তিনি ছিলেন সর্বস্তরের মানুষের প্রাণের মানুষ। কারণ মানুষ চায় হাসিনার পর, এই বিপ্লবের পর বাংলাদেশ যেন আর পিছিয়ে না থাকে, কোনো দল বা কেউ আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। হাদি যেন চিৎকার করে গলা ফাটিয়ে সাহসিকতার সাথে সবসময়ই সাধারণ মানুষের মনের কথাগুলোই বলতেন। আর সে কারণেই সাধারণ মানুষের মনের মণিকোঠায় তার ঠাঁই হয়েছে। এর বিস্ফোরণ দেখা গেছে তার জানাজার নামাজে। মানুষেরা বলাবলি করছিল, এমন একজন নেতায় মানুষ চাইছিলেন। মাত্র 32 বছর বয়সে টকবগে এই তরুণ কতটা সাহস বুকে পোষেন, যার কারণে তিনি সত্য বলতে যে মৃত্যুকে ভয় করতেন না। তিনি জানতেন তাকে হত্যা করা হতে পারে, তারপরও তিনি বলেই গেছেন। রাষ্ট্রের উচিত ছিল এমন এক অকুতোভয় বীরকে নিরাপত্তার ব্যবস্থা করা, কিন্তু রাষ্ট্র এর কোনো গুরুত্ব দিতে চেষ্টা করেনি। কারণ রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এখনও ফ্যাসিস্টদের আত্মারা জেঁকে বসে আছে। হাদিরা প্রমাণ করে দিল, ভারতের বিরুদ্ধে আর আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বললেই মরতে হবে। কিন্তু এই দুষ্কৃতিকারীদের চক্র ভাঙতে হবে, জয় ছিনিয়ে আনতে বাংলাদেশটাকে ভেতর থেকে পরিচ্ছন্ন করতে হবে, যেখানে থাকবে শুধু দেশপ্রেম আর সার্বভৌমত্বের প্রতি অগাধ ও গভীরতম নিরঙ্কুশ ভালোবাসা। এরই মধ্যে হাদির হত্যার নেপথ্যের আওয়ামী সন্ত্রাসী ও ভারতীয় চক্রের সন্ধান নিয়ে আরও নতুন কিছু ক্লু প্রকাশ পাচ্ছে শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারীদের বিষয়ে নতুন তথ্য সামনে আসছে। তদন্তে উঠে এসেছে, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে শাহীন চেয়ারম্যান এর নাম। গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী অর্থ ও অস্ত্র দুটোর ব্যবস্থাপনাতেই তার সরাসরি ভূমিকা ছিল। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এই হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যান একা ছিলেন না, তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতায় ছিলেন আরও কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে। এরই মধ্যে কয়েকজন সন্দেহভাজনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দাদের দাবি, হাদির ওপর হামলার পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। এই ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান জোরদার করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী হামলার আগে ও পরে হত্যাকারীদের সঙ্গে তার একাধিকবার যোগাযোগ হয়েছিল। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জুলাই অভ্যুত্থানে শরীফ ওসমান হাদির সক্রিয় ভূমিকা এবং গত বছরের 5 আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে। দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে হাদিকে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই তাকে লক্ষ্য করে পরিকল্পিত হত্যাকাণ্ডের ছক তৈরি হয়। শাহীন আহমেদের রাজনৈতিক ও অপরাধী পরিচিতিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। তিনি দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন প্রভাবশালী নেতা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর নথিতে বহুদিন ধরেই সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের সময় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ হিসেবে তিনি ব্যাপক প্রভাব খাটিয়ে একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং নানা অভিযোগ সত্ত্বেও ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গত বছরের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর শাহীন চেয়ারম্যান সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। প্রথম দিকে তিনি আত্মগোপনে থাকলেও গত কয়েক মাসে আবার সক্রিয় হয়ে ওঠেন। তদন্তে জানা গেছে, তিনি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেল এর সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও খুদে বার্তার সূত্র ধরে শাহীন চেয়ারম্যানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের সঙ্গে হত্যাকারীদের যোগাযোগের তথ্যও মিলেছে। ভারতে অবস্থানরত কয়েকটি গ্রুপ থেকে অ্যাপ ভিত্তিক যোগাযোগের মাধ্যমে ঢাকায় থাকা সহযোগীদের কাজ সমন্বয় করা হচ্ছিল বলেও তদন্তে উঠে এসেছে। সূত্র আরও জানায়, এই মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকের নামও এসেছে।
তাদের ভূমিকা যাচাইয়ে গ্রেপ্তার হওয়া আসামিদের যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি শাহীন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জের দুজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম বলেন, সব দিক বিবেচনায় নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। আমরা আশাবাদী খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড সহ সংশ্লিষ্ট পরিকল্পনাকারীদের পরিচয় স্পষ্ট হবে। হাদি যখন মাথায় গুলি নিয়ে অচেতন হয়ে এভার কেয়ার থেকে সিঙ্গাপুরে হাসপাতালে থেকেছে, তার সুস্থতার জন্য সারা দেশ সারা বিশ্ব কেঁদেছে। হাদিকে জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কবর দিয়ে চিরবিদায় দেবার সময়ও কেঁদেছে হু হু করে। একজন হাদির এই বাংলাদেশটাতে খুব দরকার ছিল। তার মতো তরুণ দুর্বার নেতা, রাষ্ট্রচিন্তক, বিপ্লবী বীর কালে ভদ্রে আসে। ক্ষণজন্মা এরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায় কি আমাদের দরকার, সত্যিকার অর্থেই দরকার। মাথা উঁচু করে দাঁড়াবার, সিনা টান টান করে ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। এক মহাবিপ্লবী বীর কবরে শুয়ে থাকলেও আমাদের এই প্রতিজ্ঞা করতেই হবে, আমরাই হাদি। দু চোখে অশ্রু নয়, এখন রক্ত ঝরছে, বিপ্লবী চেতনায় বুকে আগুন জ্বলছে। হে যুবক, হে তরুণ, হয়ে ওঠো আবার, প্রতিশোধ নিতে তীব্র জেদি, বাধার আগল খুলে বলো, আমরাই হাদি, আমরাই হাদি। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।